বার কাউন্সিলে এনসিপিরও লয়ার আছে, জামাত ইসলামেরও লয়ার আছে এবং বিএনপিরও লয়ার আছে, দিয়ে একটা কমিটি করছে। যেই কমিটিটা রাষ্ট্রের যখন নির্বাচন হয়ে গেছে, সুপ্রিম কোর্টের যখন নির্বাচন হয়েছে, জেলা বারগুলোর যখন নির্বাচন সমাপ্তের দিকে, তখন এইখানে জামাত ইসলাম, এনসিপি, বিএনপিকে দিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি করার বিপক্ষে হচ্ছে একজন আইনজীবী হিসেবে আমার ব্যক্তিগত অবস্থান। কিন্তু আমার ব্যক্তিগত অবস্থান দিয়ে তো বার কাউন্সিল পরিচালিত হবে না, আমার ব্যক্তিগত অবস্থান দিয়ে তো আইনমন্ত্রী পরিচালিত হবে না। মানে আপনার ব্যক্তিগত অবস্থান আর দলীয় অবস্থান কি মানে আমি কেন ব্যক্তিগত অবস্থান আর দলীয় অবস্থান, পেশাজীবীদের জন্য কি প্রয়োজন কি অপ্রয়োজন, এটা আমি পেশাজীবী হিসেবে যেটা বুঝবো। তো সেখানে দলীয় ভাবে যে সিদ্ধান্ত জামাত এনসিপি যে যদি বলে যে না আমরা অ্যাডহক করে 6 মাস চালাইনি, 1 বছর চালাইনি, পরে তারা নিজেরা যখন একত্রিত হয়ে করলো, তো মামু হচ্ছে এনসিপি আর জামাত আর আমরা হচ্ছে বিএনপি, তো মামু ভাগ্নি ভাগনা মিলেই হয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ গড়বে আমার মামুরা, জামাত আর এনসিপি, ওদের চাওয়াটা কি ঠিক হলো? আমরা না হলে এরা সবসময় বলে যে আমরা পুরাতন বন্দোবস্ত, আমরা হচ্ছে শেখ হাসিনা। তাহলে মামুরা ভাগ্নারা কি করলো? মামু ভাগ্নারা তো নতুন বাংলাদেশ গড়বে, সবার আগে নির্বাচন চাবে, কিন্তু মামু ভাগ্নারা নির্বাচন চাচ্ছে না। আমরা যে কথাই বলি হুমায়ুনের কাছে আওয়ামী লীগের স্তবকের মতোই কিন্তু সেটা শোনায়। এখন আওয়ামী লীগের স্তবকের মতো শোনালে তো হবে না। বিএনপি হচ্ছে একটা রাজনৈতিক চিন্তা চেতনা মতাদর্শের পরিবর্তনশীল একটি রাজনৈতিক সংগঠন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে ছিলেন, 8 সালেও কিন্তু উনি অনেক পরিবর্তনের এজেন্ডা আনছেন দিয়েছেন। 14 সালেও উনি লাস্ট যে সম্মেলনটা করছেন, সেখানেও কিন্তু বাংলাদেশের অনেক পরিবর্তনের জাতীয়তাবাদী দলের উনি কিন্তু আনছেন। তার পরবর্তী পর্যায় থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের কোনো সম্মেলন হয় নাই। সেখানে তারেক রহমান সাহেব লন্ডনে থেকে উনি 31 দফা দিচ্ছেন। 31 দফাটা বিএনপির শুধু যে দফা তা কিন্তু না, আমাদের একটা ঐক্য ছিল, আমাদের জোট ছিল, জোটের সবার মতামত অনুসারে কিন্তু 31 দফা তৈরি। এটা বিএনপির পার্সোনাল কোনো এজেন্ডা কিন্তু না, এটা ভালো করে বুঝার ব্যাপার এবং বুঝতে হবে। এখানে হুমায়ুন যে বিষয়টা তুলল যে গুম অধিকার অধ্যাদেশ এবং মানবাধিকার অধ্যাদেশ কমিশন, আমি আপনাকে এই জাতীয় প্রচার মাধ্যমে বলে গেলাম, গুম অধ্যাদেশ অবশ্যই সরকার বিল তুলবে এবং মানবাধিকার কমিশনের বিল অবশ্যই উঠবে, কারণ যেই বিলটা অর্ডিন্যান্সটা করছে এটা ত্রুটিপূর্ণ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী যারা জড়িত তাদের শাস্তি অবশ্যই হবে। সেটা কাদের? যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র যেখানে জড়িত, ভারতীয় সরকার যেখানে জড়িত, এপার থেকে নিয়ে যে সালাউদ্দিন সাহেবকে ওপারে ফেলে দিল, এইটা তো একটা রাষ্ট্রের ভিতর গুমটা অপহরণটা সীমাবদ্ধ থাকলো না। তাহলে আর একটা রাষ্ট্র যাতে প্রতিষেধক হিসেবে তাকে এমন প্রতিষেধক অ্যান্টিবায়োটিক দিতে হবে কিংবা করোনাকালীন টিকা দিতে হবে যাতে আমার দেশের কোনো ব্যক্তিকে গুম করার ক্ষেত্রে তার গোয়েন্দা সংস্থা এবং তার কোনো বাহিনী এবং ভারতীয় সরকার জড়িত না হয়। এখানে আমার রক্ষা কবচ সবার প্রথমে দরকার। কিন্তু তাহলে সেই রক্ষা কবচটার জন্যই তো ত্রুটিপূর্ণ আইনটাকে, অর্ডিন্যান্সটাকে গ্রহণ না করে এটা বিল আকারে সরকার অবশ্যই উপস্থাপন করবে। কারণ জামাত ইসলামের যাদের অপহরণ হয়েছে সবকটাকে ফেরত পেয়েছে তুলনামূলকভাবে, কিন্তু বিএনপির যেগুলো গুম অপহরণ হয়েছে একটাকেও কিন্তু আমরা ফেরত কিন্তু পাইনি। তাদের সন্তান এখনো মৃত্যুর দিন জানে না, যে সমাধি কোথায় হবে কি হবে না সেটাও আর আলোচনার ভিতরে আসতেছে না। তাহলে এখন এই গুম কমিশন আর হচ্ছে মানবাধিকার কমিশন নিয়ে আমি এটা আমার স্পষ্ট বক্তব্য, আমার দলের আমি যেটা জানি সেটা আমি আপনাকে বলে দিলাম। এখন জামাত ইসলাম ওপেন সমর্থন দিচ্ছে এই ছেলেপেলেদের এই যে অটো পাস যারা চায়, ক্যামেরা দিয়ে সিসিটিভি ক্যামেরার ভিতরে যারা পরীক্ষা দিতে চায় না, ঘাড় ঘোরানোর পারমিশন যারা চায়, সহজ সরল প্রশ্ন যারা চায়, যারা করোনাকালীন সময় থেকে ব্রেক অফ স্টাডির ভিতরে চলে গেছে, তারা জাস্ট শুধু সার্টিফিকেটটা চায় পাশের, এরাই কিন্তু রাস্তায় নামছে। কারণ এখানে আপনি ভালো মতো সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি পর্যবেক্ষণ করেন, সেখানে আপনি দেখবেন রেগুলার স্টুডেন্টের সংখ্যা শূন্যের কথা আমি বলবো না, আছে খুব প্রিয় অংশ, বহিরাগত কিন্তু বেশি। এখানে এনসিপিও আছে, এখানে জামাত ইসলামও আছে, এখানে মাদ্রাসার ছাত্র আছে, এখানে আওয়ামী লীগ তো রীতিমতো স্লোগান দিয়ে উত্তরাতে মিছিল করছে, স্লোগান দিয়ে এটার আন্দোলন করছে এবং দীপুমণিকে চাই এই স্লোগানটাও তারা দিছে। তো এখানে আওয়ামী লীগ তাহলে কি এক্ষেত্রে কি মানে আওয়ামী লীগ আর জামাত এই আন্দোলনটা তাই করছে, এনসিপি জামাত ইসলাম আওয়ামী লীগ একত্রিত হয়ে করছে।
একত্রিত হয়ে তারা করেছে, যেটার বহিঃপ্রকাশ আমরা তো আপনি বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দেখবেন। এবং আপনি সংসদের রীতিমতো জামাতে নুরুল ইসলাম বুলবুল থেকে শুরু করে সবাই তো এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে। সেলিমুজ্জামান উত্তর না দক্ষিণের জামাত ইসলামের মেয়র ক্যান্ডিডেট, সে পর্যন্ত যে সমর্থন দিচ্ছে। জনাব তারেক রহমানের সাথে নির্বাচনে যে ক্যান্ডিডেট ছিল সে পর্যন্ত সমর্থন দিচ্ছে। এরপরও এটা তো লুকায় ছাপানোর কোনো ব্যাপার না, এটা আনুষ্ঠানিকভাবে টক শোতে আজকে চতুর্থ কি পঞ্চম দিনে বলার বিষয় না। এটা অলরেডি আমি আগে অনেক মিটিং এ আমি বলে ফেলেছি। এখন হুমায়ুন কিংবা মনিরা এনসিপি যারা আছেন বিশেষজ্ঞ রাজনীতিবিদ, তারা কয়দিন জেল খেটেছে আমি জানি না, তারা কয়টা মামলায় পালায় থাকছে জানি না আমি, কিন্তু তারা আমাদের তৃণমূলের কর্মীরা মার খাইছে, জেলে গেছে, দুঃখ দুর্দশার কথা বলতে বলতে তারা অস্থির, মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি 80টা মামলার আসামি, আমি 6 মাসের অধিক টাইম জেল খাটছি, 2-3 বার করে আমি জেলে গেছি। এখন আমার জেলের যন্ত্রণা, আমার জেলের যে অভিজ্ঞতা, আওয়ামী লীগ আমাকে জেল খাটাইছে, আওয়ামী লীগ আমার পা ভাঙছে, মেরে আমাকে থাকলা করে দিছে। এই অভিজ্ঞতাটা কি হুমায়ুন মনিরা কিংবা এনসিপির আরো যে মেয়েরা আছে যারা জেলে যায়নি, একটা মেয়ে জেলে গেছে দেখছি ডিবি অফিসে, ওই 5টা-7টা ছেলের সাথে, নাহিদদের সাথে, তো তাদের অনুভূতি তো এক হবে না। নিজের অনুভূতি যদি থাকে সেটা ব্যক্ত করতে হবে, অন্যের অনুভূতি ধার করে নিয়ে লাভ নাই। প্রাইজ পোস্টিং করে জেলা পরিষদ চেয়ারম্যানকে বলছে, প্রাইজ পোস্টিং খুব জোর পাওয়া যেত এমপির 8 থেকে 10টা হয়েছে, আর বাদ বাকি 50টা কি হচ্ছে আপনার 56টা কি 52টা, এগুলো কি প্রাইজ পোস্টিং? এগুলো যারা লোকাল রাজনীতির সাথে জড়িত সেখানে তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখন দিয়ে দিতে হবে এক ডিসি কে জেলা পরিষদ, ইউনো তো উপজেলাতে আছেই, আর এক এডিসি আছে হচ্ছে আপনার পৌরসভাতে প্রশাসক হিসেবে, তাহলে সব শুধু দিয়ে দিতে হবে। প্রশাসনের কোনো কাজ কাম নাই, প্রশাসনের কোনো জবাব দিতে থাকবে না। প্রশাসনকে যে আপনি দেখবেন উপজেলার চেয়ারে বসে আছে, জেলা পরিষদের চেয়ারে বসে আছে, ওই ইউনো অফিসের চেয়ারে বসে আছে, তাহলে আসল কাজগুলো প্রশাসনের কে করবে? ওটা কি আপনার আমার পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। অবশ্যই জেলা পরিষদ নির্বাচন হবে, নির্বাচন হওয়ার আগে জেলা পরিষদের যে ফরম্যাট, যে একটা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় কাদের দ্বারা? ওই ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের দ্বারা, পৌরসভার কমিশনার এবং চেয়ারম্যানের দ্বারা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দ্বারা। তো সেই নির্বাচনগুলো না হলে আপনাকে কিভাবে, আপনি জেলা পরিষদ করে পাগল হলে তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো জেলা পরিষদ আপনার ঘাড়ে আমার ঘাড়ে চাপাই দেওয়া যাবে না। বুঝতে পেরেছি। একটু আপনার জনাব হুমায়ুন আপনার কাছে আসছে যে অনেকগুলো অভিযোগ তুললেন আশরাফিয়া পাপিয়া, এবং তিনি এটাও বললেন যে গুম কমিশন সহ যেসব মানবাধিকার কমিশন সহ যেসব আইন পাশ হয়নি সেসব হবে, এবং আজকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেটি বলা হয়েছে যে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ একসাথে আসলে বাস্তবায়ন হবে। এক্ষেত্রে 5 মাস কি মানে খুব দ্রুত চাওয়া হচ্ছে কিনা? আমি আসলে প্রথমে এই কথাটা বলেই কিন্তু শুরু করেছি যে আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনি প্রথম অধিবেশনে আপনি মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ অধ্যাদেশটা পাশ করিয়ে তারপর আপনি সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারতেন, যদি আপনার সত্যি সদিচ্ছা থাকতো। অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা এই পার্লামেন্টে কারো নাই, কারণ আপনি সংখ্যাগরিষ্ঠ। ত্রুটিপূর্ণ আপনি যে কথাটা বলছেন যে এটার সাথে ভারতীয়দের কি জানি কথা আপা বললেন, আপনার কাছে কোন ইন্টেলিজেন্সের থ্রু এই খবর আছে সেটা আমি বলছি, আপনার কথাটা আমি বলছি। চৌধুরী আলমকে উনি মনে যদি করতে পারেন, আমরা তো ছোট ছিলাম কিন্তু পড়ে জানতে পেরেছি মিডিয়াতে যখন ইলিয়াস আলী ভারত বিরোধী বক্তব্য দিয়েছে তারপরেই উনাকে গুম করা হয়েছে এবং উনি কোনোদিন ফেরত আসেনি। দুঃখ লাগে কি জানেন, আমরা এনসিপি যারা করতে এসেছি তাদের অনেকেরই রাজনীতির দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই। স্বাভাবিকভাবেই অনেকে ছাত্রাবস্থা মাত্র শেষ করেছে। আমার মতো মানুষ যারা পেশাজীবী ছিলেন, আমরা রাজনীতিটা করতে এসেছি সাধারণ মানুষের দায় নিয়ে। প্রত্যেকটা মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কোনো রাজনৈতিক অভিলাষ নিয়ে না। এই অভ্যুত্থানের পরবর্তীতে যারা আমরা রাজনীতিতে এসেছি মানুষের দায় নিয়ে এসেছি। এখন আপনি যদি বলেন যে ধার করা অনুভূতি, আপা আপনি যে 80টা মামলায় ভুক্তভোগী, আপনি যে কোর্টে ঠিক মতো হাঁটতে আপনার পাটা ব্যথায়, আপনি হাঁটতে কষ্ট হয়, চোখে দেখি তো আপনার জন্য কষ্ট হয়। এখন আপনি যদি বলেন যে আপনি আমার দল আর আপনার দল আলাদা বলে আপনার প্রতি আমার সেই অনুভূতিটা কাজ করাটা, এটা ধার করা অনুভূতি, মায়া কান্নাটা এটা নিয়ে এনসিপি জামাতের খুব এটা বিএনপি বলে না, জামাত বলে না, কারো বলে না, যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। অভ্যুত্থান সবাই একসাথে দাঁড়িয়ে করেছিলাম। অত্যাচারিত হয় তারাই বুঝে।
হ্যাঁ, ওই শীততাপ নিয়ন্ত্রিত তখন কক্ষে বসে অত্যাচারী নির্যাতিত জ্বালানি না। সবাই একসাথে করেছিলাম। তখন এই কথা কেউ বলে নাই যে আমি আমার ব্যথাটুকু আমি দায় নিব, তোর ব্যথাটুকু তুই দায় নিবি, তোর আমার ব্যথার দায় তোর তোমার তো নেওয়ার ব্যথাই দরকার নাই। নাই। হ্যাঁ, ব্যথা আমার আছে, আমি বুঝবো। এটা তো আমাকে আপনি যদি বলছেন, বারবার কিন্তু কথা আমি বলতে তো পারো। জানি যখন আমার বাবা আমার একটা ব্যথা রাত তুমি বারবার প্রশ্ন আমাকে শেষ করো। করতে দিতে হবে আপা। কষ্টকর। যখন আমার বাবা একটা রাত বাসায় ঘুমাইতে পারে নাই এবং দুশ্চিন্তায় আমার মা বিছানায় পড়ছে, যখন আমার ভাই আন্ডার এজ একটা বাচ্চা যখন বিনা দোষে বাবাকে খুঁজে না পেয়ে আমার ভাইকে তুলে নিয়ে গেছে, আমার বাবা মা আমার পরিবার যে ভোগান্তি ভুগছে সেইটা তো আমি নিজের চোখে দেখা। তাহলে আপনি তো আউটরাইট বলে দিতে পারেন না যে আমি ভুক্তভোগী না। দেখেন এখানে অনেকগুলো ইস্যু আছে যেটার কারণে আমাদেরকে বলতে হয়। ওইটাই আমি বললাম যে আপনার সদিচ্ছা থাকলে আপনি ঠিক যেভাবে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সহ আরো অনেকগুলো বিল কোনোভাবেই কাউকে এইটার সংশোধনীর প্রস্তাবের সুযোগই দিলেন না, পর্যালোচনার সুযোগ দিলেন না, পাশ করে দিলেন। একইভাবে তো আপনি এই গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ পাশ করতে দিতে পারতেন। আপনি দেখেন মাদকের ইস্যুটা নিয়ে কত ভয়াবহ একটা আইন করেছেন। অনলাইনে মাদক সংক্রান্ত যে বেচা কেনা সংক্রান্ত আলাপ আলোচনা হলেই তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দেয়া যাবে। মাদক প্রতিরোধ খুবই প্রয়োজনীয়, অন্তত এই জেনারেশনের জন্য খুব প্রয়োজনীয়। কিন্তু কি অবাক করা ব্যাপার দেখেন, কেউ এই আলোচনার মধ্যে আছে তার কাছে কাস্টডিতে মাদকের পাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি যিনি ধরেন আমি মাদক কিনতে আপনাকে যোগাযোগ করেছে, আপনার কাছে মাদক না থাকলেও আপনি এটার সাথে জড়িত বলে আপনার ফাঁসি হয়ে যাবে। এটা কি ন্যায্য বিচার হইলো? এটা কি ন্যায্য আইন হইলো? এই যে ধরেন এই ধরনের মানে আপনার বাংলাদেশে আইন হওয়া উচিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যাতে মানুষ বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে দেখে। আমরা একেবারে একটা শেষ অভিযোগ না করে ছাড়তে পারছি না। একটা রিপোর্টে স্পষ্টত এসেছে যে ঢাকা শহরে যে 1200 চাঁদাবাজ চিহ্নিত চাঁদাবাজ আছে, হ্যাঁ, 45টা থানায় সক্রিয় 1200 চাঁদাবাজ, তার মধ্যে অধিকাংশই বিএনপির। আপনি কি বলবেন? বুঝতে পারছি। আমরা একেবারে শেষ করে 30 সেকেন্ড চাঁদাবাজের ভিতরে অধিকাংশ চাঁদাবাজ যদি বিএনপির হয়, তাহলে আমি বর্তমান সরকারকে বলবো যে এদেরকে যদি ক্রস ফায়ারে দিয়ে সমস্যার সমাধান করতে হয় সেটা করতে হবে। কিন্তু এনসিপি আলারা জামাত ইসলাম দেয় 1.5 বছরে কোথায় কোথায় কোন কোন প্রতিষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার সহ দুর্নীতি করছে, দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়েছে, অর্থবিত্তের মালিক হয়েছে, অথচ আজকে তারা লাশের কথা, আজকে তারা আন্দোলনের কথা, আজকে তারা স্যাক্রিফাইসের কথা, আজকে তারা মামলার কথা বলে যে প্রচেষ্টা করছে, এই প্রচেষ্টাটাকেও এই যে প্রচেষ্টা যে ভণ্ডামি, এই প্রচেষ্টা যে শুধুমাত্র আমি বলবো পার্লামেন্টে যেহেতু বলেছেন এটার ব্যাপারে তদন্ত করেন। আপনি প্রথম যে প্রশ্নটা বলেছেন যে আস্থা অর্জনের জন্য, জনগণের আস্থা অর্জনের জন্য কি করেছে, জনগণের আস্থা অর্জনের জন্য প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে আপনার একটা বাজেট, যাতে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের উপকারে আসে এবং তাদেরকে যাতে অতিরিক্ত টাকার দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুই যাতে ব্যাপক হারে গুনতে না হয়, ট্যাক্সের বোঝা থেকে মুক্ত হওয়ার যে একটা বাজেট, সেটা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের দিকে তাকিয়ে কিন্তু বাজেটটা করেছে। তো এই সরকার আসার প্রথম স্বস্তি হচ্ছে যে একটা জনকল্যাণমূলক বাজেট করেছে। আচ্ছা, তখন বাজেটের ঘাটতি বাজেট হোক, ব্যাংক থেকে লোন নেওয়া বাজেট হোক, কিংবা রাষ্ট্রের বিভিন্ন বহির্রাষ্ট্র থেকে লোন নেওয়া হোক, এইভাবেই বাজেট হয়ে আসতেছে দীর্ঘ 15 বছর। আপনারা দেখছেন যে বাজেটের আকৃতি অনেক বড় এবং হচ্ছে বাজেটের খরচ এই ব্যাংকের উপর থেকেই করছে। আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক দৈন্যতা নিয়েই এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধই যে শুধু ছিল তা না, এর ভিতরে 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন, হরিলুট এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ডাকাতি হয়েছে। এবং আওয়ামী লীগের 2 টার্মে 3 টার্মে 19 আর 4 যতগুলো ব্যাংক হয় সব ব্যাংক কিন্তু জামানত শূন্য ব্যাংকে রূপান্তরিত হয়েছে। তারপরে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে সে আর এক তেলেসমাতি করেছে। ধরেন নিজের যা ট্যাক্স ম্যাক্স যা ছিল সেগুলো সে তো মওকুফ করেই নিয়েছেন। তারপরে হচ্ছে আপনার নগদ বিকাশের মতো একটা অর্থনৈতিক লেনদেনের প্রতিষ্ঠান গ্রামীণ উনি খুলেছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় খুলেছেন, ম্যান পাওয়ারের সবচেয়ে বড় লাইসেন্সটা উনি নিয়েছেন। তো ওনার যেটুক আখের গুছিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারই বলেন,
ওই 6 মাস 9 মাস 1 বছরের জন্য ক্ষমতায় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে এসে এই ধরনের অর্থনৈতিক লাভবান হয়, এটা আমি 91 সালেও দেখিনি, 96 দেখিনি, 2001-এও দেখিনি, 8-এও দেখিনি। 8 আপনার যদিও সিটিং এর নির্বাচন, সিটিং অ্যারেঞ্জমেন্টের নির্বাচন, পূর্ব নির্ধারিত ছিল আওয়ামী লীগের রেজাল্ট শিট, ঠিক আছে সব, কিন্তু ওই নির্বাচন কর্তারা বেনিফিশিয়ারি হবে এরকম একটা ব্যাপার চোখের সামনে, যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে করলো সেটা কিন্তু কিন্তু আপনি যে কথাগুলো বলছেন যে বিগত অন্তর্বর্তী সরকারের এইসব কর্মকাণ্ড, কিন্তু বর্তমান সরকার তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেনি, কোনো অনিয়মের কথা তুলেনি। হ্যাঁ, এখন বর্তমান সরকারই শুধু ব্যবস্থা নেবে তা তো না, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকর্তা যারা ছিলেন, এখন নিয়োগ একটা ব্যবস্থা নেওয়ার কথা বললে নিয়োগকর্তাদের সাথে যদি আবার এইরকম পরিস্থিতির উদ্ভব হয়, অস্থিতিকর পরিস্থিতির, তাহলে সেটাও তো রাষ্ট্রের জন্য খারাপ। যার কারণে বর্তমান সরকার ক্ষমতায় এসে একটা বিশাল অগ্নিপিণ্ড হাতে পেয়েছে, যে অগ্নিপিণ্ডতে বসলে নিজের শরীর জ্বলবে, পাশে দাঁড়ালেও ঝালাসটা লাগবে, কিন্তু ওইখান থেকে সরার কোনো কায়দা কিন্তু নাই। তো স্বাভাবিক কারণেই যেমন রাজনৈতিক সহিংসতা বলতে যেটা বোঝায়, পক্ষ প্রতিপক্ষের যে মারামারি, এক দলের সাথে আর এক দলের, সেই সহিংসতাগুলো কমেছে, কিন্তু পারিবারিক সহিংসতা বেড়েছে। মা ছেলেকে মারছে, ছেলে মেয়েকে মারছে, জমি জায়গা এইসব নিয়ে যে ব্যাপারগুলি, এগুলি বেড়েছে। তো সব মিলামিশায় 5 মাসের যে ব্যাপারগুলো অস্বস্তিকর পরিবেশ হচ্ছে, এই যে কথায় দেখ কথায় আমাদেরকে লন্ডন পাঠিয়ে দিবে, মানে ব্যাগ এবং পাসপোর্ট দুটো রেডি করে রাখতে বলতেছে এনসিপি এবং জামাত ইসলাম, দুইটো সংগঠনের প্রধানেরা। এই হুঙ্কারটা কিন্তু আওয়ামী লীগকে 15 বছর দেয়নি যে তোমাকে দিল্লিতে পাঠাবো, তুমি পাসপোর্ট রেডি করো, কি তুমি সুটকেস গুছায় রাখো, কি তুমি এয়ারলাইন্সের টিকিটটা বুক করে রাখো, সেটা কিন্তু কখনোই বলেনি, কিন্তু বিএনপিকে বলছে। তো বিএনপিকে যে বলছে, তারপরে এই যে আপনার ছাত্র আন্দোলনের নাম করে ছাত্রদের সমস্যার সমাধান শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে, শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে কিন্তু করতে হবে, এটা রাজপথে আসার কিন্তু কথা না। কিন্তু রাজপথে আসার পরে প্রত্যক্ষ বিরোধী দল ডাইরেক্ট কিন্তু সমর্থন দিয়ে দিল, ডাইরেক্ট সমর্থন দিয়ে দিয়ে সেটাকে এখন পর্যন্ত চেষ্টা করতেছে যে আন্দোলনে রূপ নেওয়া যায় কিনা। তো এইখানে হয় কি, রাষ্ট্রের ভালো শুধু সরকারি দল চাইলেও হয় না, বিরোধী দল চাইলে হয় না, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত রূপ একটা। তো এই সম্মিলিত প্রচেষ্টা হলে 5 মাসে যতটুকু করেছে সরকার, অনাস্থার জায়গায় এখনো এই সরকার যায়নি জনগণ এবং সাধারণ মানুষের। হুমায়রা নূর, আপনার কাছে আসতে চাই। পাপি আপা যেটি বললেন যে অনাস্থার জায়গায় সরকার নেই, বরঞ্চ পজিটিভ কথাই তিনি বেশি বললেন। আপনি কি বলবেন যে সরকারের পক্ষ থেকে আজকে যেটি দাবি করা হয়েছে যে রাজনীতির গুণগত পরিবর্তনের কিভাবে করতে হয় সেটি প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, এটাই আজকে যে ব্রিফিং ছিল সেখানে দাবি করা হয়েছে, কি বলবেন যে এই 5 মাসের প্রত্যাশা এবং প্রাপ্তির যেই বলবো ফারাক, সেখান থেকে আপনার মূল্যায়ন কি? একটা নির্বাচিত সরকারের 5 মাস বহুল প্রতীক্ষিত একটা গণতান্ত্রিক সবার অংশগ্রহণের নির্বাচন হবার কথা ছিল। এই নির্বাচন নিয়ে নানান অভিযোগ, তারপরেও সব দলগুলোই এই নির্বাচন মেনে নিয়েই একটা জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে। প্রথমত এই সরকারের কাছে এই বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের পর প্রত্যাশা কি করেছিল? প্রত্যাশা করেছিল স্বৈরতন্ত্রের কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনটা সর্বাগ্রে একটা নির্বাচিত সরকারের হাত দিয়ে হবে। বিচারের যে আশা আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, সেই আকাঙ্ক্ষাটা ত্বরান্বিত, মানে সেই বিচারের প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে, মানুষের জীবন জীবিকার যেই খারাপ অবস্থা, দ্রব্যমূল্যের যে খারাপ অবস্থা, সেইটার নিয়ন্ত্রণ হবে। মোটা দাগে এই কয়টাই তো মূল দাবি ছিল না? কিন্তু আপনি দেখেন প্রথম দিন থেকেই সরকার গণরায়ের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। এমনকি তারা নিজেদের ইশতেহারের 1 নম্বর দফায় যেই প্রতিজ্ঞা করেছে যে সংবিধান সংস্কার কমিশন করবে, সেইটা তারা করলো না। আপনি একটু পিছিয়ে ফিরে যাই, আপনি একটা গণতান্ত্রিক সরকার, তাদের কাজ কি? সরকারে যারা আছেন তারা তো গণপ্রতিনিধি, বাংলাদেশের মালিক হচ্ছেন জনগণ, জনগণের রায়কে বাস্তবায়ন করাই হচ্ছে এই সরকারের কাজ। এই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 2টা ভোট হয়েছে, একটা সংসদীয় নির্বাচন আর একটা হচ্ছে গণভোট, অথচ গণভোটের রায়কে এই সরকার সম্পূর্ণ উপেক্ষা করলো।
এই গণভোট হওয়ার যে আদেশ, সেই আদেশকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে রাষ্ট্রপতির এই আদেশ প্রণয়নের ক্ষমতা নাই, অথচ আদেশের প্রিএম্বলে ক্লিয়ারলি লেখা আছে যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ প্রণীত হয়েছে। সংবিধানও কিন্তু জনগণের অভিপ্রায়েই প্রণীত হয় এবং সংবিধানের সমস্ত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা জনগণের প্রয়োজনেই করা হয়। এখন জনগণের যে অভিপ্রায়ে এই কথাটা যে গণভোট আদেশে মানে আছে, মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যে আছে, যেটার ভিত্তিতে গণভোট হলো, সেই অভিপ্রায়টা কি সিলমোহর মানুষ দিয়েছে কিনা সেটা তো মানুষ গণভোটে উত্তর দিয়েছে। গণভোটে মানুষ যখন হ্যাঁকে জয়যুক্ত করেছে, সেইটা তাও কি দেখেন, আমাদের প্রধানমন্ত্রীর সরাসরি হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার কারণেই কিন্তু তার নিজ দলীয় মানুষরাও গণভোটে হ্যাঁ দিয়েছে। এখন প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেন নাই যে 4টা প্রশ্ন আমার পছন্দ হয় নাই, আপনি নিজের ইচ্ছে মতো ভোট দেন। উনি হ্যাঁই দিতে বলেছেন। সুতরাং এইটা উনাদের উপর দায়বর্তায় যে জনগণের যে রায়, সেই রায়টা উনারা বাস্তবায়ন করুক। প্রথমেই সেখান থেকে তারা সরে গেলেন। তারপর দেখেন তাদের ইশতেহারে তারা বলেছিল যে স্থানীয় সরকারে তারা দলীয় যেই লোকজন, সেই লোকজন দিয়ে তারা স্থানীয় সরকার পরিচালনা করবেন না, অথচ তারা ক্ষমতায় এসেই বিভিন্ন জায়গায় প্রশাসক বসালেন। কাদের বসালেন? প্রাইস পোস্টিং এর মতো এমন মানুষদের বসালেন যারা নির্বাচনে জনগণের ভোটে জয়যুক্ত হয় নাই। এই প্রাইস পোস্টিং করার অধিকার কি জনগণ আপনাকে দিয়েছে? যেখানে জনগণ তাদেরকে রিজেক্ট করেছে ভোটের মাধ্যমে, তাদেরকে আপনি জনগণের মাথার উপর প্রশাসক হিসেবে বসিয়ে দিলেন স্থানীয় সরকারে। আপনি দেখেন এখনো আমাদের দেশে একজন মেয়র আছেন চট্টগ্রামে, উনার নামে নিত্যদিন নানান অভিযোগ, অথচ উনার ওইখানে বসে থাকার, মেয়র পদে বসে থাকার যে বৈধতা, সেই বৈধতা কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আজকে দেখলাম উনি এক জায়গায় বলেছে যে তফসিল হলে নাকি উনি পদত্যাগ করবেন, কারণ উনি মেয়র ইলেকশনে দাঁড়াবেন। তাহলে উনাকে যে এখন এই প্রিভিলেজটা আপনি দিচ্ছেন, এইটা নিয়ে কি আমরা প্রশ্ন করতে পারি না? এখন আসেন, ধরেন সরকারের মানুষের পক্ষে, সংস্কারের পক্ষে সরকারের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে আমরা কেন প্রশ্ন করছি? কারণ আমরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে একটা অভ্যুত্থানে এতগুলো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন এবং এই সরকার গঠিত হয়েছে না? যেই মানুষগুলো গুম হয়েছে, খুন হয়েছে, তাদের অন্তরের আত্মাহুতির যে কান্না, সেই কান্না এই সরকারের কানে পৌঁছালো না। তারা গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বাতিল করে দিল। তারা বলল এটা নাকি নতুন করে তারা প্রণয়ন করবে। কেন করবে? কারণ এই মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ অধ্যাদেশের মধ্যে যেই ধারাগুলো আছে, সেখানে বলা আছে মানবাধিকার কমিশন এই ধরনের গুমের তদন্ত করবে। তদন্ত কাদের বিরুদ্ধে করবে? যারা সরকারের অ্যাপারেটাস হিসেবে ইউজ হয়ে, আইন শৃঙ্খলা বাহিনী যারা এই ধরনের কর্মকাণ্ডে সংযুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেবে না, শুধু তদন্ত করবে। সেইটা যাতে করতে না পারে, সেই জন্য এই আইনটা পাশ হলো না। অথচ দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিলটা আইন হিসেবে পরিণত হলো, যেখানে সংশোধনী প্রস্তাব যে বিরোধী দল করবে তার কোনো সুযোগই দেওয়া হলো না। এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন? বলা হলো যে আপনাদের যদি কোনো কিছু নিয়ে দ্বিমত থাকে আপনারা বলেন, সেইটা আমরা পরবর্তীতে পর্যালোচনা করে অ্যামেন্ড করব। তাহলে আমার প্রশ্ন ওখানে যে এই যে গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এগুলো আপনারা পাশ করে পরে অ্যামেন্ড করতেন। আপনারা তো সংখ্যাগরিষ্ঠ, আপনারা যা বলবেন তাই হবে। তাহলে আপনারা যেই পরিবর্তনগুলো আনতে চাচ্ছেন, সেই পরিবর্তনগুলো আপনারা পরবর্তীতে আপনাদের মতো করে কেন আনলেন না ওই অধ্যাদেশগুলো পাশ করে? এই প্রশ্নটা কি যৌক্তিক না? আপনি আরো দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত আছেন বিশেষ কারণ নির্দেশনায়। বলছি কারণ উনাকে বিশ্বাস করতে চাই। বিশেষ কারণ নির্দেশনায় এই গণমানুষের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা মানুষকে ভুল বোঝানোর নানান কারিগরি কাজ করার জন্য ব্যস্ততায়। আপনি যদি টিআইবির রিপোর্টটা দেখেন, আপনি দেখবেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কত খারাপ অবস্থা। আপা উল্লেখ করলেন যে দেশে মা বোন কতটা ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই দিকে কিন্তু আমার স্বরাষ্ট্রমন্ত্রীর খেয়াল নাই। কিন্তু উনার এই দিকে খেয়াল আছে যে উনার নিজের ইশতেহারে সংস্কার কমিশন করার কথা, যেটা উনি 2023 সালে বলেছেন, ইভেন এই নির্বাচনের আগে এই ইশতেহারের 1 নম্বর দফায়ও বলেছেন, সেই কথাটা উল্টে গিয়ে এখন উনারা করছেন সংশোধন কমিশন, যেটা দ্বারা মৌলিক পরিবর্তন সম্ভব না।
এখন যদি আবারও আপনি সংবিধানের কোনো সংশোধন আনেন মৌলিক পরিবর্তনের দ্বারা, সেটা তো আগামীতে যে কোনো পার্লামেন্ট, এই যে কোনো পার্লামেন্ট বা যে কোনো কোর্ট সেটা বাতিল করে দিবে আগের সংশোধনীর মতো। বিএনপি কেন সংস্কার কমিশন করতে চেয়েছিল সেটার ব্যাখ্যাটা আমি দেই। যখন আওয়ামী লীগ সরকার গণভোট বাতিল করে দিল, আওয়ামী লীগ সরকার ৭-এর খর মধ্যে উল্লেখ করলো যে মৌলিক পরিবর্তন করা যাবে না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, এই যে রাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোতে যে এই যে স্বৈরতান্ত্রিক কাঠামোটা ইনক্লুড করলো শেখ হাসিনা, সেই কাঠামোটাকে যে পরিবর্তন করার জন্য এই সংবিধানের মৌলিক সংস্কারই প্রয়োজন, সেটা বিএনপি সেই সময় থেকেই জানে, এবং জানে বলেই কিন্তু তারা সংস্কার করতে হবে, সংস্কার কমিশন করতে হবে, এটা তারা জানতো বলে তারা সংস্কার কমিশন বলেছে, সংবিধান সংশোধন বলে নাই। ব্যাপারটা বুঝেছেন? তাহলে এখন এসে যখন ক্ষমতা তাদের হাতে, তখন আবার তারা যদি সেই শেখ হাসিনার ধাঁচে, শেখ হাসিনার কথার মতো সেই একই ধাঁচে ফিরে যায়, প্রশ্ন করতে হয় যে কাদের নির্দেশনায় করছে। আপনি দেখেন সাইবার সুরক্ষা আইন করেছে, ভালো কথা, সাইবার সুরক্ষা আইনে তো আমরা আশা করেছিলাম এখানে শেখ হাসিনার আচরণের মতো আমরা সেই আইন আবার পাবো না, কিন্তু আইন করে বলা হচ্ছে যে বিআরটিসি এবং এনটিএমসি এই ধরনের প্রতিষ্ঠান, যেগুলো সরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে এখতিয়ার দেওয়া হয়েছে আপত্তিকর কন্টেন্ট ব্লক করার। এনটিএমসি কে প্রায় ৯৫ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে বিশেষ প্রযুক্তি কেনার জন্য, যেন সরকার বিরোধী কোনো বয়ান কেউ যদি দেয়, ধরেন আমি যে এখানে বসে এই ব্যাখ্যাটা দিচ্ছি, আপনি যদি এটা আপনি প্রচার করেন, আমি যদি আমার ফেসবুকে ছাড়ি, এটার রিচ ডাউন হয়ে যাবে, অটোমেটিক ডাউন হয়ে যাবে, এটা কিন্তু ছড়াতে দিবে না, কারণ এটা যে সরকার বিরোধী বক্তব্য। কিন্তু আমি তো এটা সরকার বিরোধী বক্তব্য বলছি না, আমি এটা জনগণের স্বার্থের পক্ষে বলছি। সরকারের যে সমালোচনা করছে, এটা কি সরকারকে সমালোচনা করছি? মানুষের পক্ষে যেন সরকার কাজ করতে পারে সেই জন্য বলছি, কিন্তু সেইটা যাতে, সেই কণ্ঠটা, সেই ভয়েসটা, সেই বয়ানটা যাতে কন্ট্রোল করা যায়, সেইটার এখতিয়ার দেওয়া হয়েছে বিআরটিসি, এনটিএমসি। আমরা বুঝতে পারছি অনেকগুলো পয়েন্ট বলছেন, ছাত্রদের সমস্যার সমাধান করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, ছাত্ররা রাস্তায় নেমে আসতে পারবে না, এটা তো তাদের সাংবিধানিক অধিকার, তারা রাইট টু অ্যাসেম্বলি, এটা সাংবিধানিক অধিকার। হ্যাঁ, আপনি যদি এটা বলতেন যে এই যে ছাত্রদের মানসিকভাবে আহত করা হয়েছে, তাদের পরীক্ষায় এত সেন্সিটিভ একটা পরীক্ষা, পদার্থ বিজ্ঞানের মতো একটা পরীক্ষা, সেই পরীক্ষায় প্রশ্ন ভুল, আপনার 2টা প্রশ্ন ভুল হলে তো বাকি পরীক্ষার প্রশ্ন কি দিব আমার মাথায়, আমি এই বয়সেও আমার মাথায় আসার কথা না, এই বাচ্চাদের অবস্থা কি হবে আপনি ভাবেন। এই পরীক্ষাটা তো আবার, এই পদার্থ বিজ্ঞান পরীক্ষাটা আবার নেওয়া উচিত। আপনি যেখানেই বলেন এই বাচ্চাদেরকে, আপনি ওই যে একজন রাজাকার ট্যাগ দিয়েছিল, আপনি বললেন ফার্মের মুরগি। আমি শিক্ষামন্ত্রীর বিপক্ষে না, উনি অত্যন্ত অভিজ্ঞ এবং ভালো, অন্য 10 জন দায়িত্বশীল ব্যক্তির চেয়ে উনি একজন ভালো মানুষ, এটা আমি ব্যক্তিগতভাবে উনাকে চিনি বলে বলতে পারছি। ছাত্রদের যে দাবি, আপনি সেটা সেন্সিটিভলি হ্যান্ডেল করেন না। আপনি পুলিশ লাগিয়ে যদি ওদেরকে মারেন, আপনি যদি আওয়ামী লীগ যেমন যে ওবায়দুল কাদের গণঅভ্যুত্থানের সময় বলেছিল না যে এদেরকে কন্ট্রোল করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, আপনি যদি এই কোমলমতি শিশুদের কন্ট্রোল করার জন্য আপনি যদি ছাত্রদলকে নামিয়ে দেন, এরা তো আরো বেশি খেপে যাবে। স্পষ্ট করছি, বিরোধী দল কিন্তু এই ট্র্যাপে পা দেয় নাই, বিরোধী দল কিন্তু বলে নাই যে ছাত্ররা এই আন্দোলন বেগবান করুক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাক। আমরা বলেছি আপনারা জিনিসটা দয়া করে সেন্সিটিভলি হ্যান্ডেল করেন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করেন, বাচ্চাদের যাতে এই পরীক্ষা পরিস্থিতি যাতে কন্ট্রোল করতে পারে, বন্যার মধ্যে যাতে পরীক্ষা দরকার হলে পিছিয়ে দেন, বা যেখানে বন্যা পরিস্থিতি নয় সেখানে পরীক্ষা কেন্দ্র পিছানোর একটা আলাপ হয়েছে। কেন আপনার এতগুলো অর্গানাইজেশন আছে, কোথায় বন্যা পরিস্থিতি হবে আপনার কোলাবোরেশন নাই কেন? আপনি অনেকগুলো কথা তুলেছেন, আমরা আসতে চাই আশরাফ পাপিয়ার কাছে, যে উনি যেটি বললেন যে আওয়ামী লীগের ধারাই এই সরকার চলছে এবং গণরায়ের বিপক্ষে সরকার, মানে গণরায় সরকার মানে নেই, এবং সংস্কার এবং সংশোধন, গতকালকেও বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা কখনো সংস্কার চাইনি, আমরা সংশোধন চেয়েছি, যদিও বিএনপির ইশতেহারে সংস্কার কথাটি আছে। কি বলবেন? শুনেন, এখানে স্পষ্ট হুমায়ুন আনুর যেভাবে কথা বললো, উনি একজন সংবিধান বিশেষজ্ঞের মতো করে বললেন, কিন্তু আমি সংবিধান বিশেষজ্ঞ নই। আমার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন, প্রখ্যাত আইনজীবী ডক্টর কামাল হোসেন, ডক্টর স্বাধীন মালিক, এবং সংবিধানের উপর যাদের জ্ঞান নলেজ, তাদের কথা মাফিকই আমাকে বুঝতে হবে, যেহেতু আমি একজন আইনজীবী। আমি তো শুধু পথচারী না, কি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক না, আইনজীবীদের কাছে কথাবার্তা মানুষ আইনজীবীর মতোই মানে আশা করবে। এখন আপনি এই যে গণভোট যেটা রিজেক্ট করে গেছে, বাতিল করে গেছে শেখ হাসিনা ওয়াজেদ, আপনি যখন এমপি হবেন না, আপনি সেই গণভোটের সম্মতি দিলে কোনো সমস্যা আছে?
কিন্তু আপনি যখন এমপি হয়ে যাবেন, সংবিধানের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ আছে কি? আপনার সুযোগ কিন্তু নাই। তা আপনার যদি সুযোগ না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? আইনের আশ্রয় যেতে হবে, এবং আইনের আশ্রয়ের মাধ্যমে গণভোটকে এখন একটা বৈধ ভোট, এবং যে প্রভিশনটা বাতিল করছিল সে প্রভিশনটা বাতিল করা হলো। তার মানে গণভোট পুনরায় চালু হলো। তাহলে গণভোট এখন যে চালু হলো, তো যেদিন থেকে চালু হবে সেদিন থেকে তো কার্যকর হবে না। তার 10 মাস আগে থেকে কারোর মন মতো এজেন্ডা ডালিতে করে নিউ ইয়র্ক থেকে আর আমেরিকা থেকে নিয়ে চলে আসলো। আর আমি বুঝতে পারছি যে এই সমস্ত এজেন্ডা নিয়ে এসে 10 বছর 15 বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকার যে সুকৌশল এবং যে প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সমর্থক গোষ্ঠী, এটা তো বাংলাদেশ ওপেন টু বল, এভরিবডি নোজ। যারা বলেছে খোদা নাইবে এসেছে, অলিয়া উলিয়ার সাথে ডক্টর ইউনূস সরকারকে তুলনা করেছে, তারা প্রত্যেকে কিন্তু এমপি হয়েছে। এটা আপনি লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে এখন আপনি এখানে যে গণরায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াই গেলাম, সংবিধান সংস্কার কমিশন আর সংবিধান সংশোধন কমিশন, এর সংজ্ঞাটার কি পার্থক্য আছে? কমিটি মানে এখন সরকার একটা পার্থক্য কি? একটা কমিটি করেছে। কমিটি সংবিধান সংস্কার কমিটি বলেন আর সংবিধান সংশোধন কমিটি বলেন, সংজ্ঞার ভিতরে কি পার্থক্য আছে? তাহলে সংজ্ঞাটা কি? সংবিধান সংস্কার কমিশন আর সংবিধান সংশোধন কমিশন কি কমিটি, এই দুটার ভিতরে সাংবিধানিক এবং আইনগত ব্যাখ্যাটা কি পার্থক্য আছে? এইটা আগে আমার বিরোধী দলকে ব্যাখ্যাটা আগে আমি জনগণ হিসেবে জানতে চাই। আমি তো যে ব্যাখ্যাটা আমাকে হুমায়রা নূর একবারে বাংলাদেশের মানে প্রখ্যাত বিশেষজ্ঞ না, আমাকে ব্যাখ্যা দিতে হবে যে সংবিধান সংস্কার কমিশনের ব্যাখ্যাটা কি আর সংবিধান সংশোধন কমিশনের ব্যাখ্যাটা কি। সংবিধান সংস্কার কমিশন আর সংসদের ভেতর কোনটা, ওইটার অন্তর্ভুক্ত আর কোনটা এটার অন্তর্ভুক্ত নয়, বহির্ভূত কোনটা, এটা আমাকে বুঝতে হবে। এবং এই সংজ্ঞাটা বিরোধী দলকে সুস্পষ্টভাবে, পার্লামেন্ট যেহেতু চলছে, অধিবেশন শেষ হয় নাই, তাদেরকে এটা একবারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা ব্যাখ্যা করে জনগণকে জানাতে হবে প্রথমত। তারপরে দ্বিতীয়ত আপনি আসেন প্রশাসক, মানে গায়ের জ্বালা থাকলে সবকিছুতে জ্বলে যায়। আওয়ামী লীগের প্রশাসক 40টা জেলার একটাও নেই। ডিসি সাহেবকে দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময় 1.5 বছর, ডিসি সাহেবেরা 15 কোটি 20 কোটি টাকা এক একটা উপজেলা পরিষদের টাকা, জেলা পরিষদের টাকা সমস্ত হচ্ছে জামাতের বিভিন্ন মানে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে পর্যন্ত অনুদান দিছে। আমার চাঁপাইনবাবগঞ্জে মিনিমাম 150 কোটি থেকে 200 কোটি টাকা নাম সর্বস্ব প্রতিষ্ঠানে হচ্ছে অনুদান দিছে, এবং যেগুলা সব ভুয়া, কোনো কিছু নাই। তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? নির্বাচনের কাজে, নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। তো সরকারের কাছে যদি এরকম তথ্য থাকে তাহলে সেখানে জেলা প্রশাসক সাময়িকভাবে নিয়োগ করে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা হয়ে যাওয়ার পর জেলা পরিষদ নির্বাচন তো হবেই। তাহলে এখানে গায়ে ঝাল ধরা কিন্তু কিছু নাই। আপনার পৌরসভা যখন একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে চালাচ্ছে সেটা নিয়ে ঝাল ধরছে না, আবার উপজেলা যখন নির্বাহী অফিসার চালাচ্ছে সেটা নিয়ে ঝাল ধরছে না। ঝালটা ধরছে কোথায়? যে আমি আওয়ামী লীগ হয়ে গেলাম, ওই আওয়ামী লীগ জেলা প্রশাসক প্রথম প্রশাসক নিয়োগ করছিল, তারপরে নামে মাত্র নির্বাচন দিচ্ছে, আমিও সেটা করলাম। তা আপনি 64টা জেলা প্রশাসক যদি না থাকে, কার্যক্রম এক ডিসি কয় জায়গায় চালাবে, এক ডিসি কয় জায়গার সভাপতি হবে আর কয়টা জিনিস চালাবে, এটাও কিন্তু বুঝতে হবে। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি, টিআরবি নিয়োগ দিয়ে যেটা বললেন, সংসদে সালাউদ্দিন সাহেব নিজেই বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভিতরে ধর্ষণটা মাত্রা বেড়েছে। তো ধর্ষণ মাত্রা বেড়েছে কোথায়, মাত্রাটা বাড়লো কোথায় কোথায়? আপনার রেল স্টেশনে গণধর্ষণের মাত্রা কিন্তু বাড়েনি, কিংবা গার্মেন্টস কর্মী গার্মেন্টসে যাওয়ার সময় গণধর্ষণের সম্মুখীন হয়েছে এরকম ইতিহাস 5 বছরে কিন্তু নাই। আছে কোথায়? মাদ্রাসায় বলাৎকার, এবং মহিলা মাদ্রাসায় বাচ্চা শিশুরা ধর্ষিত হচ্ছে, এবং পাশের বাসার লোক বিদেশে থাকে, পাশের বাসার ছেলে লোলুপ দৃষ্টি নিয়ে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে ধর্ষণ করছে। ধর্ষণ করা পর্যন্ত ধর্ষণ বলে নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু জনগণের হাতে যখন ধৃত হয়ে পিটা খাইছে তখন মেয়েটা দাবি করছে আমাকে ধর্ষণ করছে। এইটা পার্লামেন্টে স্পষ্টভাবে কিন্তু বলেছে যে সাইবার সুরক্ষা আইনের কথা যেটা বললো যে আমি এখানে টকশো করবো, এগুলো তো আমার নিয়ন্ত্রণ হয়ে যাবে। এটা আমি মিনিংলেস কথা শুনলাম। এটা আপনার বিরুদ্ধে যখন এই যে আপনি চেক করছেন যে এটা আমার অরিজিনাল বক্তৃতা না ভুয়া বক্তৃতা, তো যখন ভুয়া আসতেছে, ভুয়াটাকে আপনি চেক করবেন, ভুয়াটাকে আপনি কন্ট্রোল করবেন, ভুয়াটাকে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন। কিন্তু আপনার নিজস্ব স্বীকৃতি, নিজস্ব স্বীকারোক্তি, নিজস্ব বক্তৃতা, এটাকে নিয়ন্ত্রণ করা বিন্দুমাত্র আগ্রহতে সরকারের নাই। এইটাই যদি নিয়ন্ত্রণ করার আগ্রহ থাকতো তাহলে সবার আগে তো বিরোধী দলের গলাটা চিপে ধরতো,
আওয়ামী লীগের মতো মানে আওয়ামী লীগের দুঃস্বপ্ন দেখতে দেখতে এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ ফোবিয়ার ভিতরে এনসিপি আর জামাত চলে গেছে। তা আওয়ামী লীগের মতো কোন কাজটা বিএনপি করছে? এই যে পাটোয়ারি এত অশালীন ভাষায় গোটা বাংলাদেশে বিরক্ত করে বেড়াচ্ছে, তো তার বিরুদ্ধে কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা কি তার দল নিছে? সরকার কি পেটোয়া পুলিশ বাহিনীকে দিয়ে কোনো জিডি মামলা কোনো কিছু কি করাইছে? কিছুই কিন্তু করেনি। ছাত্রদের আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানে হতে হবে। রাজপথে আসা একবার সাংবিধানিক অধিকার বলে দিল, সেটা রাজপথে আসা কোথা সাংবিধানিক অধিকার? জুলাই আগস্টের অভ্যুত্থানে যেটা হয়েছে সেটা তার রাইটস। কিন্তু আমার প্রশ্নপত্র কেন ভুল থাকলো? আমি যখন ক্লাস 9-এ পড়ি আমার প্রশ্নপত্র টিচাররা ভুল করছে এবং আমাদের ক্লাসে এসে বলে দিছে যে এইটা হবে, এটা করো না। কিন্তু এটা বোর্ডের কোশ্চেন ভুল। তো বোর্ডের কোশ্চেন ভুল তো সারা বাংলাদেশে বিবৃতি দিয়ে ভুল শুধরানো যাবে না। হয় ওটাতে নাম্বার দিতে হবে, আর না হলে ওই দুটো প্রশ্ন বাদ দিয়ে যে প্রশ্নগুলো সঠিক আছে তার উত্তরের উপর মার্ক করতে হবে, আর না হলে ওইটা বাতিল করে দিতে হবে পরীক্ষাটা। এইটা ছাড়া কোনো বিকল্প আছে কি? বিকল্প কিন্তু নাই। কিন্তু ছাত্র নামধারী যে ব্যক্তিবর্গগুলোকে রাস্তায় দেখলাম, এগুলো ছাত্র, এগুলো ছাত্রের ভাষা। শিক্ষামন্ত্রী তো মনে হচ্ছে ওদের বন্ধু বান্ধব, যেরকম আচার আচরণ, এবং অনেক বহিরাগত সেখানে রাজমিস্ত্রি পর্যন্ত আসছে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নাম করে, এবং কয়েকজন কলেজের যে পরিচয় দিচ্ছে দেখা গেছে সেখান থেকে টিসি প্রাপ্ত, বহিষ্কৃত। এগুলোকে নিয়ে আজকে নিজের প্রয়োজনে অনুমোদন দিতে গেলে দুদিন পর এগুলোই যখন নিজের বিপক্ষে যাবে তখন বিষয়টা হাড়ে হাড়ে টের পাবে এই বাংলাদেশের বিরোধী দল এনসিপি এবং জামাত ইসলাম। এখন সাংবিধানিক অগ্রাধিকার আছে সবকিছুরই, কিন্তু সেটার মাত্রা আছে। এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না। জুলাই আগস্টের মতো রাজনৈতিক ইস্যু হতো একটা ব্যাপার ছিল। এটা শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ইস্যু। এখানে শিক্ষা বোর্ড জড়িত, এখানে এডুকেশনের ডিজি জড়িত, এখানে হচ্ছে মন্ত্রণালয় জড়িত। তো সেইখানে তারা বসে তো সিদ্ধান্ত নিচ্ছেই। এখন ফার্মের মুরগির প্রসঙ্গে আসেন। আমার বাচ্চাকে তো আমি সবসময় বলি যে আমরা যেভাবে 2 মাইল হেঁটে স্কুলে গেছি, 4 মাইল হেঁটে কলেজে গেছি, তোমরা তো গাড়ি ড্রাইভার করে যাচ্ছ, তো তোমাদের জীবনটা কি হবে? কাজ করে খেতে হলে সেটাও তো পারবা না। তো কলসি ভরা পানি হয়ে বসে থেকে তো লাভ নাই, বরঞ্চ মানিক মেহফিনের মাঠে যে দৌড়াও। তো সেখানে কত দেখেন উদ্বেগ। টেলিফোন সংলাপটা যদি আপনি ভালো করে বিশ্লেষণ করেন, এখানে একটা উদ্বেগও ছিল কিন্তু শিক্ষামন্ত্রীর, যে বাচ্চাগুলোর মাথায় পানি পড়লে তো বাচ্চাগুলা জ্বর হয়ে যাবে। আমার মেয়েও তো একটা ফার্মের মুরগির মতো জ্বর চলে আসে। ফার্মের মুরগি কথাটা যে রেজিস্ট্যান্স কম, ওষুধ ভিটামিন খেয়ে তাদের বারবরকতটা হয়, ন্যাচারাল যে বারবরকতের গতিবিধি সেটা না। ঠিক আছে, এইটা নিয়ে আপত্তিকর কথা মনে হয়েছে। 5 মাসে আমাদের প্রথমে প্রশ্ন ছিল যে আমরা গুণগত কতটা পরিবর্তন আমরা আনতে পেরেছি, বিশেষ করে যেগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার সেই বিষয়ে আমরা কতটুকু এগিয়েছি। আমরা যদি দেখি দুর্নীতি দমন কমিশন, সেটি এখনো পুনর্গঠন হয়নি। আমরা যদি দেখি আপনারা দুজনই অ্যাডভোকেট, আপনাদের বার কাউন্সিল চলছে অ্যাডহক ভিত্তিতে। আমাদের যদি আরো বলি FBCCI ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, সেখানেও আমরা নেতৃত্ব নিয়ে আসতে পারি নাই। কি বলবেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এবং প্রশ্ন করেছেন, এটার উত্তরটা দেওয়াটা জাতি বোঝার জন্য জরুরি। আমি একবার বলেছি যে সংস্কার আর সংশোধনের পার্থক্যটা কি, যেটা বিএনপি নিজেরাই বোঝে বলেই ওরা সংস্কার কমিশনের কথাই বলেছে। সংবিধানের 7-এর খ ধারা, যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ইনক্লুড করেছে, যেখানে বলা আছে যে সংবিধানের অমুক অমুক ধারার মৌলিক সংস্কার আপনি সংশোধনী দিয়ে করতে পারবেন না। তাহলে আপনি সংশোধন কমিটি দিয়ে সংবিধানের যেই এই যে প্রাতিষ্ঠানিক কাঠামোগত পরিবর্তনের যেই আকাঙ্ক্ষা আমরা করেছি সেটা সম্ভব না। এই কারণেই আমাদের সংশোধন কমিশন না, সংস্কার কমিশন করতে হবে, যেটা এনসিপি সংসদেও বলেছে এবং সংসদের বাইরে জনগণকে আমরা যখন যেখানে সুযোগ পাচ্ছি বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আপা আমার চেয়ে অনেক অভিজ্ঞ আইনজীবী, উনি আমার চেয়ে সংবিধানটা অনেক বেশি পড়েছেন, যেহেতু উনাকে প্র্যাকটিস করতে হয়। হয়তো দলীয় কারণে উনাকে এখন দলের পক্ষে অবস্থান নিতে হচ্ছে, কিন্তু অন্তরে বিএনপির অনেক নেতাদের মতো উনিও নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে সংবিধানের যেই ধারাগুলো, যেই জায়গাগুলোতে এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো থেকে যেই ভঙ্গুর অবস্থা, যেই দলীয়করণের যে সমস্যা, সেইটা যেগুলোর কারণে মানুষকে প্রপারলি সার্ভ করা যাচ্ছে না, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, সেগুলো পরিবর্তনের জন্য, ওই কাঠামোর পরিবর্তনের জন্য সংস্কারই করতে হবে। সেটা যেই প্রক্রিয়ায় করতে হবে সেই প্রক্রিয়াগুলো আপনাদেরকে মেনে নিয়ে, গণরায়কে মেনে নিয়ে আগাতে হবে।
গেল সেই কথা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে তো বলেছিলেন যে আমরা আসলে নির্বাচন যেন বিলম্বিত না হয় সেজন্য আসলে অনেক কিছু আমরা মেনে নিয়েছিলাম। আপা আরেকটা কথা, আপনি যে কথাটা বললেন এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, প্রতি টকশোতে একই কথা আবার রিপিট করছি না, এই জন্য আপা বলছেন যে কারো মন মতো নিউ ইয়র্কের এজেন্ডা চাপিয়ে দিয়ে এই গণভোট, এইটা যদি কারো চাপিয়ে দেয়া, গণভোটের কথা বলিনি, সংস্কার ধরেন সংস্কার কারো চাপিয়ে দেয়া যদি আপনার মনে হয়, এটা আপনার একটা ভুল ধারণা। আপনি এখনো মানুষের পালস বুঝতে পারেন নাই। মানুষের পালস কেন বলছি? আমার দেশের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে এসেই উনি যখন প্রচারণা করতে গিয়েছেন নির্বাচনের, উনি কিন্তু মানুষের পালসটা বুঝেছিলেন। বুঝে মানুষ যে সংস্কার চায় এইটা উনি বুঝতে পেরেছিলেন বলেই উনি গণভোটে হ্যাঁ দিতে বলেছিলেন, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোটের প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য। উনি কিন্তু মানুষের পালস যদি উনি বুঝতেন যে মানুষ সংস্কারের পক্ষে না, বা এই সংস্কার কারো চাপিয়ে দেয়া, যেটা আপা বলতে চাচ্ছেন, যেটা আওয়ামী লীগের অনেকের সুরের সাথে আমি বলতে চাচ্ছি না মিলে যায়, কেন জানি মনে হয় যে কাছাকাছি টোনে কথা হয়ে যায়। সেই কথাটা কিন্তু আমার প্রধানমন্ত্রীর কথা না, আমার প্রধানমন্ত্রীর কথা অন্য একটা কথা। বারবার আপা অভিযোগ দিয়েছেন যে শিক্ষার্থীরা বিরোধী দলের প্ররোচনায় এই ধরনের আন্দোলন করছে। আমরা চাই শিক্ষার্থীরা পরীক্ষার সময় ঠান্ডা মাথায় পরীক্ষাটাই দিক, পড়ালেখাটাই করুক। কিন্তু আপা এতগুলো অভিযোগ বিরোধী দলের ব্যাপারে করলেন, কিন্তু খুদ আওয়ামী লীগের পেজ থেকে, বিভিন্ন পেজ থেকে যে শিক্ষার্থীদেরকে উস্কানি প্রদান করা হলো যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাও, আন্দোলন করো, সেইটা না আপা একবারও বললেন না। আমার কাছে অবাক লাগে যে আওয়ামী লীগ না কেন জানি হঠাৎ করে এখন ওনাদের কাছে ভালো হয়ে গিয়েছে মনে হয়। উনি বলছেন আমাদের নাকি আওয়ামী লীগ ফোবিয়া। বিশ্বাস করেন আওয়ামী লীগ ফোবিয়া আছে, কারণ দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে, এই দেশের মানুষকে যেভাবে নিষ্পেষণ করেছে, পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে যতটা ভুক্তভোগী, সারা দেশের মানুষ কম ভুক্তভোগী না। দলীয়ভাবে আপনারা অনেক অনেক ভুক্তভোগী। আপনাদের এই যে সংসদ, এই সংসদে এমন অনেক মানুষ আছে যাদের পরিবারের সদস্যদের এখন পর্যন্ত হদিশ মিলেনি। তাহলে আওয়ামী লীগ ফোবিয়া থাকবে না? যেই নির্যাতন জুলুম এই কয়টা দিন যায় নাই, এখনো আমার শহীদি ভাইদের রক্তের দাগ শুকায় নাই, ফোবিয়া তো থাকবেই বলেন। অথচ 2টা জুলাই পার হইতে পারলো না। এই দেশের রাষ্ট্রীয় পরিকল্পনায় এখন পর্যন্ত এই জুলাইকে উদযাপন করার তেমন কোনো আয়োজন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এই অভ্যুত্থানের শুরু, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা কোনো আয়োজন নাই। আপনি দেখেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন তো করেই না, উল্টো আমাদের দলের ছাত্র শক্তির পক্ষ থেকে একটা আয়োজন করা হলো সমাজবিজ্ঞান বিভাগে, সেইখানে টিএসসিতে কারেন্ট আছে, ইলেকট্রিসিটি সাপ্লাই আছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, অথচ সমাজবিজ্ঞান বিভাগের যেই অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে নাহিদ ইসলাম যাবে বলে কারেন্ট অফ করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। ওখানে পরীক্ষার্থীরা অন্ধকারে বসে পরীক্ষা দিয়েছে। এইটার জবাব কি? আপনি যখন সেই শেখ হাসিনার মতো আচরণ করবেন, এইটা তো আপনার কাছে আমরা প্রত্যাশা করি না। আপনার যেই লোকেরা, আপনি সংসদে বসে ঐক্যের কথা বলছেন, অথচ আপনার লোকেরা সেই আগের মতো লোকের কাজ করছে। আপা বলছেন প্রশাসক সব আওয়ামী লীগের, আবার জামাতও কিছু বসিয়েছে। আমি তো বলি না কোনো দলীয় প্রশাসক বসাইতে, কোন জামাত, আওয়ামী লীগ, এনসিপি, বিএনপি কারো প্রশাসক কেন বসবে? আপনার জেলা পরিষদের ভোটের তো সিস্টেম আছে, উপজেলা পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাই যখন ভোট দেবে। নির্বাচন করবেন না তার আগে আপনার কোন দলীয় প্রশাসক বসানোর তো দরকার নাই। প্রশাসনিক কর্মকর্তা আছে, আপনার বাংলাদেশে বিসিএস দেয়া কর্মকর্তারা আছেন না, আপনি তাদেরকে কেন সাময়িক সময়ের জন্য প্রশাসনিক দায়িত্বে দিলেন না? তাদেরকে তো দিতে পারতেন। আপনি তাদেরকে না দিয়ে আপনি সমর্থন করলেন কি? আপনি প্রাইস পোস্টিং, যারা হেরে গিয়েছে জনগণের ভোটে, যারা জনগণের সমর্থন পায়নি, তারা প্রাইস পোস্টিং হিসেবে সেই জেলা প্রশাসকের দায়িত্বে বসলো কেন? যাতে পরবর্তীতে নির্বাচনের জন্য তারা একটা অ্যাডভান্স প্রিভিলেজ পায়। আপনি দেখেন এমন অবস্থা এখন ছাত্রদলের হচ্ছে, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট প্রবাবলি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পোস্ট পেয়েছে কে? ছাত্রলীগের সাবেক নেতা, পোস্টেড নেতা। এখন এগুলো বললে এগুলো দুঃখ লাগে। এখন এইটা আমি ওই যে জামাতকে বলে যে কি জামাতের নাকি জামাতের ছেলেরা নাকি গুপ্ত ছিল, ছিল। আমি তো জামাত করি না, আমি জামাতের বিষয়টা আমার বলার এখতিয়ার নাই। ধরেন এই কথাগুলো তো আমরা শুনি, কিন্তু এখন সেই ছাত্রলীগের ছেলেরা কি করে ছাত্র দলে জায়গা পাচ্ছে? অথচ ছাত্রলীগের দীর্ঘ দিনের ত্যাগী কর্মীরা আছে। আমি
হলফ করে বলতে পারবো যুগ্ম আহ্বায়ক পদের মতো বড় পদ তারা এখনো অনেকে পায় নাই। এগুলো অন্যায়। আপা বলছিলেন যে বিভিন্ন ধর্ষণ কাণ্ডের সাথে বিভিন্ন মাদ্রাসা তারপরে বিভিন্ন জায়গায় এইটা কিন্তু অ্যালার্মিং ঘটনা, এটা ট্রু। এই ঘটনাগুলো দমন করার জন্য, কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু প্রস্তাব করেছি যে কওমি মাদ্রাসাগুলো যেগুলো আছে, এই যে বিভিন্ন মাদ্রাসা সারা দেশে, এই মাদ্রাসাগুলো একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনার জন্য। আলিয়া কমি ধরছে আলিয়া ধরেন যে কোনো, আমি তো সমস্ত ঢালাওভাবে সব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে আনতে বলছি। সেই নীতিমালা আনার ব্যাপারে আপনারা কোনো কথা কেন বলছেন না? এইটা আমার একেবারেই বোঝে, মানে আমার বুঝে আসে না। আমি এটা জানতে চাই, আমার জানার খুবই দরকার। কারণ এতগুলো ছাত্রছাত্রী তারা এইভাবে নির্যাতিত হবে বা কোনো শিক্ষা ব্যবস্থার সুবিধা পাবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা একটু জেনে আসি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরে একটু আসি। এই বাংলাদেশে আজকে দুদকের যেই প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই কাঠামোর পরিবর্তনের জন্য প্রস্তাবনা করা হয়েছিল যে সরকারি দল এবং বিরোধী দল মিলেই দুদকের যে কমিটিটা সেটা হবে। সেটা ঐক্যমত্য কমিশনেও কিন্তু বিএনপির খুব একটা দ্বিমত ছিল না, কিন্তু আজ পর্যন্ত দুদকের চেয়ারম্যান নিয়োগ হয় না। 5 মাস অভিভাবকহীন দুদক। কেন? কারণ বিএনপির নিজ দলের মধ্যেই কার কোরামের লোক দুদকের চেয়ারম্যান হবে সেইটার লেনদেন আর সেইটা নিয়ে অস্থিরতার কারণে এখন পর্যন্ত দুদকের চেয়ারম্যান নিয়োগ হয় নাই। আপনি জানেন আমাদের দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রী, উনি একজন বিজ্ঞ মানুষ না? বলেন তো নাম কি? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী কে? আপনি বলেন। বিএনপির মহাসচিব, যিনি বিএনপির সবচেয়ে দুঃসময় বিএনপির হাল ধরে রেখেছেন। অথচ প্রতিমন্ত্রী জনাব শাহে আলমের দৌরত্বে উনি অসম্মানিত হচ্ছেন পদে পদে। স্থানীয় সরকার লোকজন অভিযোগ করে, আপনি পত্রিকা ঘেটে দেখবেন, আমি যদি ভুল বলে থাকি, সবাই অভিযোগ করে যে মন্ত্রী এক কথা বলে, প্রতিমন্ত্রী আরেক কথা বলে। তারপর প্রতিমন্ত্রী ধমক দেয় উনি নাকি তারেক রহমানের বন্ধু। আমি জানি না সত্য মিথ্যা, উনি আবার নিজেই বলেছেন যে উনি বন্ধু না, ওনার বয়সের পার্থক্য আছে। কিন্তু উনি সেই প্রভাবটা খাটানোর চেষ্টা করে। না হলে মন্ত্রীর কথার উপরে উনার কথাকে কেন প্রাধান্য দিতে হবে বলে উনি স্থানীয় সরকার যারা কাজ করে তাদেরকে চাপ প্রয়োগ করে। উনার অনেক অনিয়মের কথা আছে, এগুলো বিস্তারিত বললে শেষ হবে না। বার কাউন্সিলের নির্বাচন আটকানো হয়েছিল, বলা হয়েছিল জ্বালানি সংকটের কারণে এই মুহূর্তে বার কাউন্সিলের নির্বাচন দেওয়া হচ্ছে না। এখন যে আপনি অ্যাডহক কমিটি করলেন, আমি আর আমরা, মামু আর মামারা, এই কমিটি যে আপনি করলেন 1 বছরের জন্য, এইটার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা আইনজীবীরা তো দেই নাই। জি জনাব আশরাফ। আচ্ছা, এই বার কাউন্সিল দিয়ে আমি শুরু করি। বার কাউন্সিলে এনসিপিরও লয়ার আছে, জামাত ইসলামেরও লয়ার আছে এবং বিএনপিরও লয়ার আছে। দুই একটা কমিটি করছে। যেই কমিটিটা রাষ্ট্রের যখন নির্বাচন হয়ে গেছে, সুপ্রিম কোর্টের যখন নির্বাচন হয়েছে, জেলা বারগুলোর যখন নির্বাচন সমাপ্তের দিকে, তখন এইখানে জামাত ইসলাম, এনসিপি, বিএনপি কে দিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি করার বিপক্ষে হচ্ছে একজন আইনজীবী হিসেবে আমার ব্যক্তিগত অবস্থান। কিন্তু আমার ব্যক্তিগত অবস্থান দিয়ে তো বার কাউন্সিল পরিচালিত হবে না, আমার ব্যক্তিগত অবস্থান দিয়ে তো আইনমন্ত্রী পরিচালিত হবে না। মানে আপনার ব্যক্তিগত অবস্থান আর দলীয় অবস্থান কি মানে আমি কেন ব্যক্তিগত অবস্থান আর দলীয় অবস্থান, পেশাজীবীদের জন্য কি প্রয়োজন কি অপ্রয়োজন, এটা আমি পেশাজীবী হিসেবে যেটা বুঝবো। তো সেখানে দলীয়ভাবে যে সিদ্ধান্ত জামাত, এনসিপি যে যদি বলে যে না আমরা অ্যাডহক করে 6 মাস চালাইনি, 1 বছর চালাইনি, করে তারা নিজেরা যখন একত্রিত হয়ে করলো, তো মামু হচ্ছে এনসিপি আর জামাত, আর আমরা হচ্ছে বিএনপি, তো মামু ভাগনা মিলেই হয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ গড়বে আমার মামুরা, জামাত আর এনসিপি, ওদের চাওয়াটা কি ঠিক হলো? আমরা না হলে এরা সবসময় বলে যে আমরা পুরাতন বন্দোবস্ত, আমরা হচ্ছে শেখ হাসিনা। তাহলে মামুরা ভাগ্নারা কি করলো? মামু ভাগ্নারা তো নতুন বাংলাদেশ গড়বে, সবার আগে নির্বাচন চাবে, কিন্তু মামু ভাগ্নারা নির্বাচন চাচ্ছে না। আমরা যে কথাই বলি হুমায়ুনের কাছে আওয়ামী লীগের সবকের মতোই কিন্তু সেটা শোনায়। এখন আওয়ামী লীগের সবকের মতো শোনালে তো হবে না। বিএনপি হচ্ছে একটা রাজনৈতিক চিন্তা চেতনা, মতাদর্শের পরিবর্তনশীল একটি রাজনৈতিক সংগঠন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে ছিলেন, 8 সালেও কিন্তু উনি অনেক পরিবর্তনের এজেন্ডা দিয়েছেন। 14 সালেও উনি লাস্ট যে সম্মেলনটা করছেন, সেখানেও কিন্তু বাংলাদেশের অনেক পরিবর্তনের জাতীয়তাবাদী দলের উনি কিন্তু আনছেন। তার পরবর্তী পর্যায় থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের কোনো সম্মেলন হয় নাই। সেখানে তারেক রহমান সাহেব লন্ডনে থেকে উনি 31 দফা দিচ্ছেন। 31 দফাটা বিএনপির শুধু যে দফা তা কিন্তু না, আমাদের একটা ঐক্য ছিল, আমাদের জোট ছিল, জোটের সবার মতামত অনুসারে কিন্তু 31 দফা তৈরি। এটা বিএনপির পার্সোনাল কোনো এজেন্ডা কিন্তু না।
এটা ভালো করে বুঝার ব্যাপার এবং বুঝতে হবে। এখানে হুমায়ুন আনুর যে বিষয়টা তুললো যে গুম অধিকার অধ্যাদেশ এবং মানবাধিকার অধ্যাদেশ কমিশন, আমি আপনাকে এই জাতীয় প্রচার মাধ্যমে বলে গেলাম, গুম অধ্যাদেশ অবশ্যই সরকার বিল তুলবে এবং মানবাধিকার কমিশনের বিল অবশ্যই উঠবে, কারণ যেই বিলটা অর্ডিন্যান্সটা করছে এটা ত্রুটিপূর্ণ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী যারা জড়িত তাদের শাস্তি অবশ্যই হবে। সেটা কাদের? যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র যেখানে জড়িত, ভারতীয় সরকার যেখানে জড়িত, এপার থেকে নিয়ে যে সালাউদ্দিন সাহেবকে ওপারে ফেলে দিল, এইটা তো একটা রাষ্ট্রের ভিতর গুমটা অপহরণটা সীমাবদ্ধ থাকলো না। তাহলে আর একটা রাষ্ট্র যাতে প্রতিষেধক হিসেবে তাকে এমন প্রতিষেধক অ্যান্টিবায়োটিক দিতে হবে কিংবা করোনাকালীন টিকা দিতে হবে যাতে আমার দেশের কোনো ব্যক্তিকে গুম করার ক্ষেত্রে তার গোয়েন্দা সংস্থা এবং তার কোনো বাহিনী এবং ভারতীয় সরকার জড়িত না হয়। এখানে আমার রক্ষা কবচ সবার প্রথমে দরকার। কিন্তু তাহলে সেই রক্ষা কবচটার জন্যই তো ত্রুটিপূর্ণ আইনটাকে, অর্ডিন্যান্সটাকে গ্রহণ না করে এটা বিল আকারে সরকার অবশ্যই উপস্থাপন করবে। কারণ জামাত ইসলামের যাদের অপহরণ হয়েছে সব কটাকে ফেরত পেয়েছে তুলনামূলকভাবে, কিন্তু বিএনপির যেগুলো গুম অপহরণ হয়েছে একটাকেও কিন্তু আমরা ফেরত কিন্তু পাইনি। তাদের সন্তান এখনো মৃত্যুর দিন জানে না, যে সমাধি কোথায় হবে কি হবে না সেটাও আর আলোচনার ভিতরে আসতেছে না। তাহলে এখন এই গুম কমিশন আর হচ্ছে মানবাধিকার কমিশন নিয়ে আমি এটা আমার স্পষ্ট বক্তব্য, আমার দলের আমি যেটা জানি সেটা আমি আপনাকে বলে দিলাম। এখন জামাত ইসলাম ওপেন সমর্থন দিচ্ছে এই ছেলেপেলেদের এই যে অটো পাস যারা চায়, ক্যামেরা দিয়ে সিসিটিভি ক্যামেরার ভিতরে যারা পরীক্ষা দিতে চায় না, ঘাড় ঘোরানোর পারমিশন যারা চায়, সহজ সরল প্রশ্ন যারা চায়, যারা করোনাকালীন সময় থেকে ব্রেক অফ স্টাডির ভিতরে চলে গেছে, তারা জাস্ট শুধু সার্টিফিকেটটা চায় পাশের, এরাই কিন্তু রাস্তায় নামছে। কারণ এখানে আপনি ভালো মতো সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি পর্যবেক্ষণ করেন, সেখানে আপনি দেখবেন রেগুলার স্টুডেন্টের সংখ্যা শূন্যের কথা আমি বলবো না, আছে খুব কিয়দংশ, বহিরাগত কিন্তু বেশি। এখানে এনসিপিও আছে, এখানে জামাত ইসলামও আছে, এখানে মাদ্রাসার ছাত্র আছে, এখানে আওয়ামী লীগ তো রীতিমতো স্লোগান দিয়ে উত্তরাতে মিছিল করছে, স্লোগান দিয়ে এটার আন্দোলন করছে এবং দীপুমণিকে চাই এই স্লোগানটাও তারা দিচ্ছে। তো এখানে আওয়ামী লীগ তাহলে কি এই ক্ষেত্রে কি মানে আওয়ামী লীগ আর জামাত এই আন্দোলনটা তাই করছে, এনসিপি জামাত ইসলাম আওয়ামী লীগ একত্রিত হয়ে করছে, একত্রিত হয়ে তারা করেছে, যেটার বহিঃপ্রকাশ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দেখবেন। এবং আপনি সংসদের রীতিমতো জামাতে নুরুল ইসলাম বুলবুল থেকে শুরু করে সবাই তো আন্দোলনকে সমর্থন দিচ্ছে। সেলিমুজ্জামান উত্তর না দক্ষিণের জামাত ইসলামের মেয়র ক্যান্ডিডেট, সে পর্যন্ত যে সমর্থন দিচ্ছে, জনাব তারেক রহমানের সাথে নির্বাচনে যে ক্যান্ডিডেট ছিল সে পর্যন্ত সমর্থন দিচ্ছে। এরপর এটা তো লুকায় ছাপানোর কোনো ব্যাপার না, এটা আনুষ্ঠানিকভাবে টক শোতে আজকে চতুর্থ কি পঞ্চম দিনে বলার বিষয় না, এটা অলরেডি আমি আগে অনেক মিটিং এ আমি বলে ফেলেছি। এখন হুমায়ুন আনুর কিংবা মনিরা এনসিপির যারা আছেন বিশেষজ্ঞ রাজনীতিবিদ, তারা কয়দিন জেল খেটেছে আমি জানি না, তারা কয়টা মামলায় পালা থাকছে জানি না আমি, কিন্তু তারা আমাদের তৃণমূলের কর্মীরা মার খাইছে, জেলে গেছে, দুঃখ দুর্দশার কথা বলতে বলতে তারা অস্থির, মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি 80টা মামলার আসামি, আমি 6 মাসের অধিক টাইম জেল খাটছি, 2-3 বার করে আমি জেলে গেছি। এখন আমার জেলের যন্ত্রণা, আমার জেলের যে অভিজ্ঞতা, আওয়ামী লীগ আমাকে জেল খাটাইছে, আওয়ামী লীগ আমার পা ভাঙছে, মেরে আমাকে থাকলা করে দিছে, এই অভিজ্ঞতাটা কি হুমায়ুন আনুর মনিরা কিংবা এনসিপির আরো যে মেয়েরা আছে যারা জেলে যায়নি, একটা মেয়ে জেলে গেছে দেখছি ডিবি অফিসে ওই 5-7টা ছেলের সাথে, নাহিদদের সাথে, তো তাদের অনুভূতি তো এক হবে না। নিজের অনুভূতি যদি থাকে সেটা ব্যক্ত করতে হবে, অন্যের অনুভূতি ধার করে নিয়ে লাভ নাই। প্রাইজ পোস্টিং করে জেলা পরিষদ চেয়ারম্যানকে বলছে, প্রাইজ পোস্টিং খুব জোর পাওয়া যেত এমপির 8 থেকে 10টা হয়েছে, আর বাদ বাকি 50টা কি হচ্ছে আপনার 56টা কি 52টা, এগুলো কি প্রাইজ পোস্টিং? এগুলো যারা লোকাল রাজনীতির সাথে জড়িত সেখানে তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখন তাহলে দিয়ে দিতে হবে এক ডিসি কে জেলা পরিষদ, ইওনো তো উপজেলাতে আছেই, আর এডিসি আছে হচ্ছে আপনার পৌরসভাতে প্রশাসক হিসেবে, তাহলে সব শুধু দিয়ে দিতে হবে। প্রশাসনের একটা কাজ কাম নাই, প্রশাসনের কোনো জবাব দিতে থাকবে না। প্রশাসনকে যে আপনি দেখবেন উপজেলার চেয়ারে বসে আছে, জেলা পরিষদের চেয়ারে বসে আছে, ওই ইওনো অফিসের চেয়ারে বসে আছে, তাহলে আসল কাজগুলো প্রশাসনের কে করবে? ওটা কি আপনার আমার পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। অবশ্যই জেলা পরিষদ নির্বাচন হবে, নির্বাচন হওয়ার আগে জেলা পরিষদের যে ফরম্যাট, যে একটা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় কাদের দ্বারা?
ওই ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের দ্বারা, পৌরসভার কমিশনার এবং চেয়ারম্যানের দ্বারা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দ্বারা। তো সেই নির্বাচনগুলো না হলে আপনাকে কিভাবে, আপনি জেলা পরিষদ করে পাগল হলে তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো জেলা পরিষদ আপনার ঘাড়ে আমার ঘাড়ে চাপাই দেওয়া যাবে না। বুঝতে পেরেছি। একটু আপনার জনাব হুমায়ুনুর আপনার কাছে আসছে যে অনেকগুলো অভিযোগ তুললেন আশরাফিয়া পাপিয়া, এবং তিনি এটাও বললেন যে গুম কমিশন সহ যেসব মানবাধিকার কমিশন সহ যেসব আইন পাশ হয়নি সেসব হবে, এবং আজকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেটি বলা হয়েছে যে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ একসাথে আসলে বাস্তবায়ন হবে। এক্ষেত্রে 5 মাস কি মানে খুব দ্রুত চাওয়া হচ্ছে কিনা? আমি আসলে প্রথমে এই কথাটা বলেই কিন্তু শুরু করেছি যে আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনি প্রথম অধিবেশনেই আপনি মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ অধ্যাদেশটা পাশ করিয়ে তারপর আপনি সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারতেন যদি আপনার সত্যি সদিচ্ছা থাকতো। অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা এই পার্লামেন্টে কারো নাই, কারণ আপনি সংখ্যাগরিষ্ঠ। ত্রুটিপূর্ণ আপনি যে কথাটা বলছেন যে এটার সাথে ভারতীয়দের কি জানি কথা আপা বললেন, আপনার কাছে কোন ইন্টেলিজেন্সের থ্রু এই খবর আছে সেটা আমি বলছি, আপনার কথাটা আমি বলছি। চৌধুরী আলমকে উনি মনে যদি করতে পারেন, ছোট ছিলাম কিন্তু পড়ে জানতে পেরেছি মিডিয়াতে যখন ইলিয়াস আলী ভারত বিরোধী বক্তব্য দিয়েছে তারপরেই উনাকে গুম করা হয়েছে এবং উনি কোনোদিন ফেরত আসেনি। দুঃখ লাগে কি জানেন, আমরা এনসিপি যারা করতে এসেছি তাদের অনেকেরই রাজনীতির দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই। স্বাভাবিকভাবেই অনেকে ছাত্রাবস্থা মাত্র শেষ করেছে। আমার মতো মানুষ যারা পেশাজীবী ছিলেন, আমরা রাজনীতিটা করতে এসেছি সাধারণ মানুষের দায় নিয়ে। প্রত্যেকটা মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কোনো রাজনৈতিক অভিলাষ নিয়ে না। এই অভ্যুত্থানের পরবর্তীতে যারা আমরা রাজনীতিতে এসেছি মানুষের দায় নিয়ে এসেছি। এখন আপনি যদি বলেন যে ধার করা অনুভূতি, আপা আপনি যে 80টা মামলায় ভুক্তভোগী, আপনি যে কোর্টে ঠিক মতো হাঁটতে আপনার পাটা ব্যথায়, আপনি হাঁটতে কষ্ট হয়, চোখে দেখি তো আপনার জন্য কষ্ট হয়। এখন আপনি যদি বলেন যে আপনি আমার দল আর আপনার দল আলাদা বলে আপনার প্রতি আমার সেই অনুভূতিটা কাজ করাটা এটা ধার করা অনুভূতি, মায়াকান্নাটা এটা নিয়ে এনসিপি জামাতের খুব এটা বিএনপি বলে না, জামাত বলে না, কারো বলে না, যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। অভ্যুত্থান সবাই একসাথে দাঁড়িয়ে করেছিলাম। অত্যাচারে অত্যাচারিত হয় তারাই বুঝে। হ্যাঁ, সবাই একসাথে করেছিলাম। তখন এই কথা কেউ বলে নাই যে আমি আমার ব্যথাটুকু আমি দায় নিব, তোর ব্যথাটুকু তুই দায় নিবি, তোর আমার ব্যথার দায় তোমার নাই। আমি বুঝবো, কিন্তু আমি তো জানি যখন আমার বাবা শেষ করতে দিতে হবে কষ্টকর, যখন আমার বাবা একটা রাত বাসায় ঘুমাইতে পারে নাই এবং দুশ্চিন্তায় আমার মা বিছানায় পড়ছে, যখন আমার ভাই আন্ডার এজ একটা বাচ্চা যখন বিনা দোষে বাবাকে খুঁজে না পেয়ে আমার ভাইকে তুলে নিয়ে গেছে, আমার বাবা মা আমার পরিবার যে ভোগান্তি ভুগছে সেইটা তো আমি নিজের চোখে দেখা। তাহলে আপনি তো আউটরাইট বলে দিতে পারেন না যে আমি ভুক্তভোগী না। দেখেন এখানে অনেকগুলো ইস্যু আছে যেটার কারণে আমাদেরকে বলতে হয়। ওইটাই আমি বললাম যে আপনার সদিচ্ছা থাকলে আপনি ঠিক যেভাবে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সহ আরো অনেকগুলো বিল কোনোভাবেই কাউকে এইটার সংশোধনীর প্রস্তাবের সুযোগই দিলেন না, পর্যালোচনার সুযোগ দিলেন না, পাশ করে দিলেন। একইভাবে তো আপনি এই গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ পাশ করতে দিতে পারতেন। আপনি দেখেন মাদকের ইস্যুটা নিয়ে কত ভয়াবহ একটা আইন করেছেন। অনলাইনে মাদক সংক্রান্ত যে বেচা কেনা সংক্রান্ত আলাপ আলোচনা হলেই তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দেয়া যাবে। মাদক প্রতিরোধ খুবই প্রয়োজনীয়, অন্তত এই জেনারেশনের জন্য খুব প্রয়োজনীয়। কিন্তু কি অবাক করা ব্যাপার দেখেন, কেউ এই আলোচনার মধ্যে আছে তার কাছে কাস্টডিতে মাদকের পাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি যিনি ধরেন আমি মাদক কিনতে আপনাকে যোগাযোগ করেছে, আপনার কাছে মাদক না থাকলেও আপনি এটার সাথে জড়িত হলে আপনার ফাঁসি হয়ে যাবে। এটা কি ন্যায্য বিচার হইলো? এটা কি ন্যায্য আইন হইলো? এই যে ধরেন এই ধরনের মানে আপনার বাংলাদেশে আইন হওয়া উচিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যাতে মানুষ বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে দেখে। আমরা একেবারে শেষ অভিযোগ না করে ছাড়তে পারছি না। একটা রিপোর্টে স্পষ্টত এসেছে যে ঢাকা শহরে যে 1200 চাঁদাবাজ চিহ্নিত চাঁদাবাজ আছে, হ্যাঁ, 45টা থানায় সক্রিয় 1200 চাঁদাবাজ, তার মধ্যে অধিকাংশই বিএনপির। আপনি কি বলবেন? বুঝতে পারছি। আমরা একেবারে শেষ করে 30 সেকেন্ড চাঁদাবাজের ভিতরে অধিকাংশ চাঁদাবাজ যদি বিএনপির হয়
তাহলে আমি বর্তমান সরকারকে বলবো যে এদেরকে যদি ক্রস ফায়ারে দিয়ে সমস্যার সমাধান করতে হয় সেটা করতে হবে। কিন্তু এনসিপি আলারা, জামাতে ইসলামরা এই 1.5 বছরে কোথায় কোথায় কোন কোন প্রতিষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার সহ দুর্নীতি করছে, দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়েছে, অর্থবিত্তের মালিক হয়েছে, অথচ আজকে তারা লাশের কথা, আজকে তারা আন্দোলনের কথা, আজকে তারা sacrifice-এর কথা, আজকে তারা মামলার কথা বলে মানুষকে যে প্রচেষ্টা করছে, এই প্রচেষ্টাটাকেও এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যে ভণ্ডামি, এই প্রচেষ্টা যে শুধুমাত্র ইসলামকে ছোট করার প্রচেষ্টা, এটা সারাদিন সাহেবকে আমি বলবো পার্লামেন্টে যেহেতু বলেছেন এটার ব্যাপারে তদন্ত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ